আমরা যখন চোখে চশমা পরি, মানে ধরুন এই যে আমি বা আপনি হয়তো চশমা পরে আছি, তখন সাধারণত চশমার কাচ বা লেন্সের দিকে কিন্তু আমাদের কোনো খেয়ালই থাকে না। হ্যাঁ, একদম। আমাদের পুরো ফোকাস থাকে চশমার ভেতর দিয়ে দেখা বাইরের পৃথিবীর দিকে। ঠিক, কিন্তু লেন্সটা যদি কোনো কারণে ঘোলা হয় বা ধরুন তাতে যদি কোনো সূক্ষ্ম ফাটল থাকে, তাহলে তো বাইরের পুরো পৃথিবীটাই আমাদের কাছে বিকৃত মনে হবে, তাই না? সাইমন ব্ল্যাকবার্নের লেখা বিখ্যাত বই থিঙ্কের উপর ভিত্তি করে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আসলে চশমার বাইরের জগৎ নিয়ে মাথা ঘামাবো না, বরং আমাদের চিন্তার এই লেন্সগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমার মনে হয় এই আলোচনার সবচেয়ে মজার দিকটা হলো আজ আমরা কোনো নির্দিষ্ট মতবাদ বা ধরুন রাজনৈতিক চিন্তাধারার চশমা পরব না। একদমই না। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, মানে জ্ঞান, মন এবং মানুষের স্বাধীন ইচ্ছার মতো মৌলিক বিষয়গুলোকে খতিয়ে দেখাই আমাদের আজকের মূল লক্ষ্য। কারণ দর্শন কিন্তু মোটেও লাইব্রেরির কোণায় বসে থাকা ধুলো পড়া অবাস্তব কোনো বিষয় নয়। রাইট। এটা আসলে তথ্যের ভিড়ে হারিয়ে না গিয়ে জগৎকে নিখুঁতভাবে দেখার একটা উপায়, যাকে আমরা বলতে পারি কনসেপচুয়াল ইঞ্জিনিয়ারিং বা ধারণাগত কাঠামো। হ্যাঁ, আর এই ধারণাগত কাঠামোগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালিত করে, সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং, তাই না? অনেকেই হয়তো ভাবতে পারেন, মন বা স্বাধীন ইচ্ছা নিয়ে এ ধরনের কঠিন বা বিমূর্ত বিষয় নিয়ে ভেবে বাস্তবে আমাদের কী লাভ? এটা খুব কমন একটা প্রশ্ন। ব্ল্যাকবার্ন কিন্তু তার বইয়ের খুব চমৎকার কিছু উত্তর দিয়েছেন। তিনি এটাকে ৩ ভাগে ভাগ করেছেন। কেউ হয়তো কেবল জ্ঞানের জন্যই জ্ঞান অর্জন করতে চান, যাকে তিনি হাই গ্রাউন্ড বলছেন। অনেকটা যেমন একজন গণিতবিদ কোনো বাস্তব প্রয়োগের কথা না ভেবেই বিশুদ্ধ গণিতের চর্চা করেন, সেরকম কিছু। এক্স্যাক্টলি। কিন্তু এর বাইরেও চিন্তার কাঠামোর একটা বিশাল প্রভাব আমাদের সমাজে রয়েছে, যেটাকে তিনি বলছেন মিডল গ্রাউন্ড। মানে ধরুন, টমাস হবস মানুষকে দেখেছিলেন চরম স্বার্থপর প্রাণী হিসেবে। অর্থনীতিতে যাকে ইকোনমিক ম্যান বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি এটা। তো যদি কোনো সমাজবিজ্ঞান বা অর্থনৈতিক নীতি এই ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে যে মানুষ স্বভাবতই কেবল নিজের লাভের জন্য কাজ করে, তাহলে সেই সমাজে এক অদ্ভুত বিরূপ প্রভাব পড়ে। মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। আমাদের চিন্তার ভুল কাঠামো কিভাবে সমাজে লেনদেনের খরচ বা আম যাকে বলে ট্রান্স্যাকশন কস্ট বহুগুণ বাড়িয়ে দেয়, এটা তার একটা নিখুঁত উদাহরণ। যখন পারস্পরিক বিশ্বাস কমে যায়, তখন সাধারণ একটা চুক্তি করার জন্যও তো গাদা আইনজীবীর পেছনে টাকা খরচ করতে হয়, তাই না? একদম ঠিক বলেছেন। আর শুধু অর্থনীতি নয়, চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকালেও আমরা একই জিনিস দেখতে পাই। চিকিৎসা বিজ্ঞানে, মানে ফিলসফির প্রভাব সেখানেও? হ্যাঁ, ওই যে মন আর শরীর যে সম্পূর্ণ আলাদা দুটি জিনিস, দর্শনের এই বহু পুরনো দ্বৈতবাদী ধারণার কারণে একসময় ডাক্তাররা মনে করতেন শারীরিক রোগের চিকিৎসায় মানসিক অবস্থার কোনো ভূমিকা নেই। ও আচ্ছা, মানে ফিজিক্যাল আর মেন্টাল হেলথের মাঝখানে একটা বিশাল দেয়াল ছিল। ঠিক তাই। অথচ এখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিভাবে সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বা ধরুন হৃদরোগের ঝুঁকি বাড়ায়। চিন্তার ভুল লেন্স কিভাবে বিজ্ঞানের অগ্রগতিকে আটকে দিতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। ওয়াও! আর ব্ল্যাকবার্ন যে লো গ্রাউন্ডের কথা বলেছেন, সেটা কি? লো গ্রাউন্ডটা আরও ভয়ঙ্কর। ইতিহাসের দিকে তাকালে এর পরিষ্কার চিত্র দেখা যায়। স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিসকো গোয়ার একটা বিখ্যাত চিত্রকর্ম আছে, যার নাম দ্য স্লিপ অফ রিজন প্রডিউসেস মনস্টার্স, বা যুক্তির ঘুম দানবদের জন্ম দেয়। যুক্তির ঘুম দানবদের জন্ম দেয়। খুব পাওয়ারফুল একটা কথা। হ্যাঁ, মানে মানুষ যখন অন্ধবিশ্বাস বা ভুল ধারণার বশবর্তী হয়ে যুক্তি দিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়, তখন সমাজে সংঘাত এবং যুদ্ধের জন্ম হয়। ইতিহাসে তো আমরা অসংখ্যবার দেখেছি স্রেফ কিছু অযৌক্তিক এবং ভুল ধারণার ওপর ভিত্তি করে মানুষ কিভাবে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দর্শনের মূল কাজটাই হল এই যুক্তির ঘুম ভাঙানো। এখানে আমরা বাস করি। যদি বাড়িটি খুব ছোট, দম বন্ধ করা বা নড়বড়ে হয়, তবে আমাদের জানতে হবে কিভাবে এর ভিত্তিটা পরীক্ষা করতে হয়। আর প্রয়োজনে এটিকে ভেঙে নতুন করে উন্নত কাঠামো গড়তে হয়। একদম। আর এই ভিত্তির মধ্যে কোনো ফাটল আছে কিনা তা খোঁজার জন্যই ১৬১৯ সালে ফরাসি দার্শনিক রেনে দেকার্ত খুব বৈপ্লবিক একটা কাজ করেছিলেন।
ওই যে তিনি জার্মানির একটা ঘরে একা বসে তার জীবনের সমস্ত পুরনো বিশ্বাসকে শূন্য থেকে নতুন করে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা। হ্যাঁ, দেকার্তের এই পদ্ধতিকে বলা হয় মেথড অফ ডাউট বা সন্দেহের পদ্ধতি। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। দেকার্ত কিন্তু আসলেই বিশ্বাস করতেন না যে বিশ্বটা একটা মায়া। মানে উনি কি ম্যাট্রিক্স সিনেমার মতো ভাবছিলেন না যে সবকিছুই ভুয়া? বিজ্ঞান বলছে পৃথিবী এবং মহাবিশ্ব একটা বিশাল শীতল এবং যান্ত্রিক ব্যবস্থা। দেকার্ত মূলত চেয়েছিলেন এই যান্ত্রিক বৈজ্ঞানিক কাঠামোর মাঝে মানুষের আত্মা, স্বাধীনতা এবং ঈশ্বরের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করতে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাই তিনি একটা বৌদ্ধিক পরীক্ষা শুরু করলেন। তিনি ভাবতে চাইলেন এমন কোনো সত্য কি আসলেই আছে যাকে কোনোভাবেই সন্দেহ করা যায় না। আর এই চরম সত্য খুঁজতে গিয়েই দেকার্ট তার বিখ্যাত ইভিল ডিমন বা সর্বশক্তিমান প্রতারক শয়তান সত্তার ধারণা আনলেন। তিনি ভাবলেন, আমাদের ইন্দ্রিয়গুলো তো মাঝে মাঝে আমাদের ধোঁকা দেয়। ঠিক যেমন আমরা মরুভূমিতে মরীচিকা দেখি। হ্যাঁ, বা স্বপ্নে এমন সব ঘটনা দেখি যা মনে হয় একদম সত্যি। তাহলে এমন কি হতে পারে যে আমাদের পুরো জীবনটাই আসলে একটা দীর্ঘ স্বপ্ন? ব্ল্যাকবার্ন তার বইয়ে এর একটা আধুনিক এবং বেশ গা ছমছমে রূপের কথা বলেছেন। ওই ব্রেন ইন আ ভ্যাট বা ভার্চুয়াল রিয়ালিটির ধারণাটা তো। এক্স্যাক্টলি। ধরুন, কোনো এক উন্মাদ বিজ্ঞানী একটা মানুষের মস্তিষ্ককে শরীর থেকে আলাদা করে একটা রাসায়নিক ট্যাঙ্কে বাঁচিয়ে রেখেছে, আর একটা সুপার কম্পিউটারের মাধ্যমে মস্তিষ্কের নার্ভগুলোতে এমন সব কৃত্রিম বৈদ্যুতিক সংকেত দিচ্ছে যার ফলে ওই মস্তিষ্কটি ভাবছে সে দিব্যি সাধারণ জীবনযাপন করছে। সে হয়তো ভাবছে সে কফি খাচ্ছে বা আমাদের এই পডকাস্ট এই আলোচনাটা শুনছে। হ্যাঁ, এই কল্পনার সবচেয়ে ভয়াবহ দিকটা হলো ওই মস্তিষ্কের কাছে কিন্তু কোনোভাবেই প্রমাণ করার কোনো উপায় নেই যে সে আসলে একটা ট্যাঙ্কে ভাসছে না। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের সমস্ত বাস্তব অভিজ্ঞতাই তো আসলে মস্তিষ্কের ভেতরে কিছু নিউরনের খেলা। দেকার্তে ঠিক এই চরম অনিশ্চয়তার জায়গাটায় পৌঁছাতে চেয়েছিলেন। মানে সবকিছুই যদি সন্দেহ করা যায় তাহলে বাকি থাকে কি? ঠিক, শয়তান বা উন্মাদ বিজ্ঞানী যদি সব দিক থেকেও ধোঁকা দেয়, আমাদের চোখের দেখায়, কানের শোনায়, এমনকি গাণিতিক হিসেবেও যদি ভুল ঢুকিয়ে দেয়, তবুও কি এমন কিছু অবশিষ্ট থাকে যা ধ্রুব সত্য? এই সন্দেহের বিশাল সাগরে ভাসতে ভাসতেই দেকার্ত আবিষ্কার করলেন দর্শনের ইতিহাসের অন্যতম বিখ্যাত সূত্র, কগিটো এরগো সাম, বা আমি চিন্তা করি তাই আমি আছি। আমি চিন্তা করি তাই আমি আছি, মানে ধোঁকা খাওয়ার জন্যও তো কাউকে থাকতে হবে। এক্স্যাক্টলি। দেকার্ত প্রমাণ করলেন যে শয়তান তাকে ধোঁকা দিলেও ধোঁকা খাওয়ার জন্য অন্তত তার নিজের অস্তিত্ব থাকাটা বাধ্যতামূলক। যদি চিন্তা চলতে থাকে যে সবকিছু ভুয়া হতে পারে, তার মানে সেই চিন্তার কোনো একটা উৎস বা অস্তিত্ব অন্তত আছে। এরপর কিন্তু দেকার্ত মোমের বলের একটা দারুণ উদাহরণ আনেন, বল অফ ভ্যাক্স। তিনি দেখান যে একটা কঠিন মোমের টুকরোর নির্দিষ্ট আকার আছে, তাতে টোকা দিলে একটা নির্দিষ্ট শব্দ হয় এবং এর একটা গন্ধও আছে। হ্যাঁ, কিন্তু সেটিকে আগুনে তাছে নিলে তা গলে যায়, তার আগের সব বৈশিষ্ট্য বদলে যায়, আকার হারায়, তরল হয়ে যায়, গন্ধও পাল্টে যায়। আমাদের চোখ, কান, নাক অর্থাৎ সব ইন্দ্রিয় এখন সম্পূর্ণ ভিন্ন তথ্য দিচ্ছে। তা সত্ত্বেও আমরা কিভাবে জানি যে এটি একই মোম? খুব সুন্দর পয়েন্ট। ডেকার্ত বলেন, মোমটিকে আমরা আসলে ইন্দ্রিয় দিয়ে নয়, বরং আমাদের বুদ্ধি বা যাকে বলে ইন্টেলেকচুয়াল ভিশন দিয়ে চিনতে পারি। মোমের এই উদাহরণটা আমাদের চিন্তার ভিত্তিকে শক্ত করলেও দেকার্তের এই আমি চিন্তা করি তাই আমি আছি তত্ত্বের কিন্তু একটা বড় ত্রুটি অনেকেই বের করেছেন। মানে দেকার্ত খুব সহজেই ধরে নিয়েছিলেন যে এই চিন্তাগুলোর পেছনে একটা অবিভাজ্য আমি বা আত্মা বসে আছে। হ্যাঁ, এখানেই তো 18 শতকের দার্শনিক জর্জ ক্রিস্টফ লিচটেনবার্গ দেকার্তের সবচেয়ে তীব্র সমালোচনা করেছিলেন। লিচটেনবার্গ কি বলেছিলেন? লিচটেনবার্গ বলেছিলেন, শুধু চিন্তা হচ্ছে বললেই তো হয়। যেমন আকাশে মেঘ ডাকলে আমরা বলি বজ্রপাত হচ্ছে, সেখানে তো আলাদা করে কোনো আমি নেই যে বসে বসে বজ্রপাত ঘটাচ্ছে। রাইট, খুব লজিক্যাল। তাহলে চিন্তার ক্ষেত্রে আলাদা করে আমি নামক কোনো সত্তাকে আমরা আসলেই খুঁজে পাই, নাকি এটি স্রেফ ভাষার একটা সীমাবদ্ধতা? লিচটেনবার্গের এই প্রশ্নটি দর্শনের অন্যতম গভীর একটা বিতর্ক তৈরি করে। দেকার্ত এই আমিকে শরীরের চেয়েও বেশি নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন। কিন্তু মুশকিল হল
এই ছোট্ট এবং নিজস্ব আমি নামক ভিত্তি থেকে বাইরের পুরো জগৎকে আবার যৌক্তিকভাবে প্রমাণ করা কি আসলেই সম্ভব? এটা তো বিশাল বড় একটা গ্যাপ। দেকার্ত এটা কিভাবে পার করলেন? দেকার্ত তখন বাধ্য হয়ে ট্রেডমার্ক আর্গুমেন্টের আশ্রয় নেন। তিনি বলেন, মানুষের মনে নিখুঁত এবং অসীম ঈশ্বরের একটা ধারণা আছে। যেহেতু মানুষ নিজে নিখুঁত বা অসীম নয়, তাই এই নিখুঁত ধারণাটি মানুষের নিজের মন থেকে তৈরি হওয়া সম্ভব নয়। আচ্ছা। এটি নিশ্চয়ই একজন নিখুঁত ঈশ্বর তার মনে গেঁথে দিয়েছেন, ঠিক যেমন একজন কারিগর তার তৈরি জিনিসে নিজের ট্রেডমার্ক বা সিলমোহর বসিয়ে দেন। আর যেহেতু ঈশ্বর নিখুঁত, তাই তিনি প্রতারক হতে পারেন না। ঈশ্বর যখন প্রতারক নন, তখন আমাদের চোখ দিয়ে দেখা এই বাইরের জগৎটাও সত্যি। দাঁড়ান। কিন্তু দেকার্তের এই ট্রেডমার্ক আর্গুমেন্টটা তো মেনে নেওয়া খুব কঠিন। মানে আমরা একজন নিখুঁত সময়নিষ্ঠ বা পাংচুয়াল মানুষকে জীবনে না দেখেও তো তার সম্পর্কে ধারণা করতে পারি, তাই না? হ্যাঁ, তা তো পারি। শুধু সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারি নিখুঁত সময়নিষ্ঠ মানে কি। এর জন্য তো বাস্তবে নিখুঁত কারোর অস্তিত্ব থাকা জরুরি নয়। ঈশ্বরের ক্ষেত্রেও তো এমন হতে পারে। একদম ভ্যালিড পয়েন্ট। আর তাছাড়া দেকার্ত এখানে একটা মস্ত বড় যৌক্তিক চক্র বা কার্টেশিয়ান সার্কেল আটকে গেছেন। তিনি তার ধারণার স্পষ্টতাকে সত্য প্রমাণ করার জন্য ঈশ্বরের অস্তিত্বকে ব্যবহার করছেন, আবার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য সেই ধারণার স্পষ্টতার উপরই নির্ভর করছেন। এটা তো পুরো একটা গোলক ধাঁধা। এক্স্যাক্টলি। দেকার্তের এই যুক্তির নড়বড়ে অবস্থা বুঝতে পারলে বার্ট্রান্ড রাসেলের এন্ট্রপি আর্গুমেন্ট বা মহাবিশ্বের বিশৃঙ্খলা তত্ত্বের কথা মাথায় আসে। বিজ্ঞান বলে মহাবিশ্ব ধীরে ধীরে শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে যায়। মানে এন্ট্রপি বাড়ে। রাসেল প্রস্তাব করলেন, বৈজ্ঞানিক সম্ভাবনার দিক থেকে বিচার করলে ১৩ বিলিয়ন বছর আগে শূন্য থেকে একটা সুশৃঙ্খল মহাবিশ্ব তৈরি হওয়ার চেয়ে বর্তমানের এই বিশৃঙ্খল পৃথিবী হঠাৎ করে কয়েক মুহূর্ত আগে তৈরি হওয়া গাণিতিকভাবে অনেক বেশি সম্ভব। সিরিয়াসলি? কয়েক মুহূর্ত আগে? হ্যাঁ, হয়তো এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড মাত্র ৫ মিনিট আগে সম্পূর্ণ মিথ্যা স্মৃতি, মাটির নিচে ডাইনোসরের ফসিল এবং ইতিহাসের ভুয়া প্রমাণসহ তৈরি হয়েছে। ওয়াও! মানে মহাবিশ্ব মাত্র ৫ মিনিট আগে তৈরি হয়েছে। আমাদের সব স্মৃতি ভুয়া। এটা ভাবলেই তো পায়ের তলার মাটি সরে যায়। তাহলে কি আমাদের জ্ঞানের কোনো ভিত্তিই নেই? আমরা কি শুধু শূন্যে ভাসছি? এই শূন্যতায় ভাষার হাত থেকে বাঁচাতেই দার্শনিক ডেভিড হিউম প্রাকৃতিক ভিত্তির কথা বলেছেন। হিউম দেখিয়েছেন যে বিবর্তনের কারণেই আমাদের ইন্দ্রিয়গুলো সঠিকভাবে কাজ করতে বাধ্য। কারণ বাইরের জগৎ সম্পর্কে ভুল তথ্য দিলে তো আদিম যুগে কোনো প্রাণী প্রকৃতিতে টিকে থাকতে পারত না, তাই না? একদম ঠিক। আর দার্শনিক অটো নিউরাথ একটা চমৎকার রূপক ব্যবহার করেছেন, যাকে কোহেরেন্টিজম বা সামঞ্জস্যবাদ বলা হয়। নিউরাথ বলেন, আমাদের জ্ঞান কোনো নিরেট পাথরের ভিত্তির উপর দাঁড়িয়ে নেই, বরং এটি মাঝ সমুদ্রে ভাসমান একটা নৌকার মতো। ভাসমান নৌকা? মানে আমরা সবসময় সমুদ্রেই আছি? হ্যাঁ, আমাদের জ্ঞান একটা বিশাল জালের মতো কাজ করে। নৌকার কোনো একটা তক্তা নষ্ট হলে আমরা সমুদ্রে ভাসমান অবস্থাতেই নৌকার অন্য অংশগুলোর উপর দাঁড়িয়ে সেই তক্তা মেরামত করি। সব তক্তা একসাথে খুলে ফেলার কোনো উপায় আমাদের নেই। ভাসমান নৌকার এই রূপকটা সত্যি অসাধারণ। কিন্তু দেকার্তের দর্শন আমাদের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে শরীর এবং মনকে দুটি সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দাঁড় করিয়েছিল। একেই তো বলা হয় সাবস্ট্যান্স ডুয়ালিজম বা দ্বৈতবাদ, রাইট? হ্যাঁ, সাবস্ট্যান্স ডুয়ালিজম। দার্শনিক গিলবার্ট রায়েল একে ব্যঙ্গ করে বলেছিলেন দ্য ঘোস্ট ইন দ্য মেশিন বা যন্ত্রের ভেতর ভূত। শরীরটা যেন একটা যান্ত্রিক খোলস আর মন হলো তার ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য ভূত। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা তৈরি হয়। আমার নিজের ভেতরে যে মন আছে সেটা আমি জানি, কিন্তু অন্য মানুষের শরীরের ভেতরে যে আসলেই কোনো মন আছে সেটা জানার উপায় কি? খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছেন। অন্য মানুষের মন বোঝার এই সমস্যাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে দর্শনের দুটি অদ্ভুত থট এক্সপেরিমেন্ট, জম্বি এবং মিউটেন্ট। জম্বি মানে মুভির ওই রক্তখেকো জম্বি? না না, এখানে জম্বি বলতে হলিউডের সিনেমার মতো মৃতদেহ বোঝানো হচ্ছে না। দর্শনে জম্বি হলো এমন কেউ যে শারীরিকভাবে হুবহু মানুষের মতো আচরণ করছে, হাসছে, কাঁদছে, মস্তিষ্কের নিউরনগুলো নিখুঁতভাবে কাজ করছে, কিন্তু তার ভেতরে কোনো চেতনা বা অনুভব নেই। মানে ভেতরটা পুরো ফাঁকা? হ্যাঁ, সে পুরোটাই একটা ফাঁকা খোলস। অন্যদিকে মিউটেন্ট হলো এমন কেউ যার চেতনা আছে,
কিন্তু তা সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। হয়তো সে যখন লাল রং দেখে তার ভেতরে নীল রঙের অনুভূতি তৈরি হয়, কিন্তু সে ছোটবেলা থেকেই ওই নীল অনুভূতিটাকে লাল রং বলতে শিখেছে। তাই বাইরের আচরণে আমরা কোনো পার্থক্য ধরতে পারি না। মাই গড, তাহলে কি এমন হতে পারে যে আমার পাশের মানুষটি আসলে একটা দার্শনিক জম্বি? আমি তো কেবল তার বাইরের আচরণ দেখছি। এটাই তো ভয়ঙ্কর দিক। অনেকেই এই জায়গায় আর্গুমেন্ট ফ্রম অ্যানালজি বা সাদৃশ্যমূলক যুক্তি ব্যবহার করেন। তারা বলেন, যেহেতু আমার মন আছে এবং আমি হাসলে বা কাঁদলে তার পেছনে একটা অনুভূতি থাকে, তাই অন্য যারা হাসছে বা কাঁদছে তাদেরও নিশ্চয়ই মন আছে। কিন্তু উইটজেনস্টাইনের মতো দার্শনিকরা তো এই সাদৃশ্যমূলক যুক্তিকে একেবারে অচল প্রমাণ করেছেন। উইটজেনস্টাইন তার বিখ্যাত বিটেল ইন আ বক্স বা বাক্স ও পোকার রূপক দিয়ে এটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ওটা কেমন? ধরুন, সবার কাছে একটা করে বাক্স আছে এবং সবাই বলছে তাদের বাক্সে একটা বিটেল বা পোকা আছে, কিন্তু কেউ কারো বাক্সের ভেতর দেখতে পায় না। এখন ওই বাক্সের ভেতর সবার কি একই জিনিস আছে, নাকি ভিন্ন জিনিস, নাকি বাক্সটা সম্পূর্ণ খালি, তা জানার কিন্তু কোনো উপায় নেই। আসলেই তো। উইটজেনস্টাইন বলছেন, আমাদের মন যদি সত্যি শরীরের বাক্সে বন্দী এমন কোনো গোপন পোকা হয়, তবে ভাষার জগতে ওই পোকার কোনো মূল্য নেই। কারণ আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন ব্যথা, আনন্দ, দুঃখ, এগুলো আমরা সমাজে একে অপরের আচরণ দেখে শিখি। এটাকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি, দ্বৈতবাদের সবচেয়ে বড় সমস্যা হল এটি মন ও শরীরের সম্পর্ককে এমন এক রহস্যে পরিণত করে যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। যদি এই জম্বি বা মিউট্যান্ট সমস্যার সমাধান করতে হয়, তবে শরীর ও মনের মধ্যে একটা নিবিড় যৌক্তিক সম্পর্ক খুঁজে বের করতেই হবে। ১৭ শতকে জন লক এবং গটফ্রিড লাইবনিজের মধ্যে এই নিয়ে এক দারুণ বিতর্ক হয়েছিল। হ্যাঁ, লকের পয়েন্টটা বেশ মজার ছিল। শিক অনুভূতি জুড়ে দিয়েছেন। অর্থাৎ পিন ফুটলে যে ব্যথা লাগবে তার পেছনে কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক কারণ নেই। হ্যাঁ, ঈশ্বর চাইলে পিন ফুটলে গানের শোনার অনুভূতিও দিতে পারতেন। কিন্তু লাইবনিজ এই ধারণার তীব্র বিরোধিতা করেন। একজন অসাধারণ গণিতবিদ হিসেবে লাইবনিজ বললেন, বিশ্বব্রহ্মাণ্ডে এমন খেয়ালি বা অযৌক্তিক আচরণ থাকতে পারে না। সবকিছুর পেছনেই একটা লজিক থাকতে হবে। এক্স্যাক্টলি। শরীর এবং মনের মাঝে নিশ্চয়ই একটা যৌক্তিক ও গাণিতিক সম্পর্ক আছে। ঠিক যেমন একটা নির্দিষ্ট কোণ থেকে আলো ফেললে বৃত্তের ছায়া সবসময় উপবৃত্তি হয়, তেমনি মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনের কাজের সাথে মানসিক অনুভূতির একটা নিখুঁত যৌক্তিক সম্পর্ক থাকতে বাধ্য। আর আধুনিক বিজ্ঞান এবং লজিক্যাল বিহেভিয়ারিজম বা যৌক্তিক আচরণবাদ কিন্তু লাইবনিজের এই কথারই প্রতিধ্বনি করে। একটা উপমা দিলে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হবে। পদার্থবিজ্ঞানে কোনো গ্যাসের তাপমাত্রা বলতে ঠিক কি বোঝায়? মিন কাইনেটিক এনার্জি বা অণুগুলোর গড় গতিশক্তি। একদম। তাপমাত্রা এবং গতিশক্তি তো আলাদা কোনো জাদুকরী বিষয় নয়, দুটো একই জিনিস। তেমনি মন ও মস্তিষ্কের সিগন্যালের মাঝেও এমন একটা সম্পর্ক বিদ্যমান। যখন মস্তিষ্কের সি ফাইবার উদ্দীপ্ত হয়, তখন স্নায়ুতন্ত্রের যে অবস্থা তৈরি হয় সেটাই হলো ব্যথা। ব্যথা পাওয়া আর এই সি ফাইবার উদ্দীপ্ত হওয়া একই মুদ্রার এপিঠোপিঠ। চমৎকার বলেছেন, কিন্তু এখানেই তো সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা সামনে আসে। কোন প্রশ্নটা? আমরা যদি শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি প্রকৃতির নিয়মের মাধ্যমেই পরিচালিত হই এবং আমাদের চিন্তাভাবনা, সিদ্ধান্ত ও অনুভূতিগুলো যদি স্রেফ মস্তিষ্কের অণুপরমাণুর ক্রিয়াবিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তনের ফসল হয়, তবে আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের কি হবে? মানে আমাদের কোনো কন্ট্রোল নেই? একে দর্শনের ভাষায় বলা হয় ডিটারমিনিজম বা নিয়তিবাদ, যেখানে দাবি করা হয় অতীত সর্বদাই বর্তমান ও ভবিষ্যৎকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে। এই জায়গাটিতে অনেকেই কোয়ান্টাম ফিজিক্সের র্যান্ডমনেস বা অনির্ধারিত ঘটনার উদাহরণ টানেন। তারা বলেন, কোয়ান্টাম স্তরে তো ইলেকট্রন যে কোনো সময় লাফ দিতে পারে, যার কোনো পূর্বনির্ধারিত কারণ বা প্যাটার্ন নেই। তাহলে কি মস্তিষ্কের ভেতরের এই কোয়ান্টাম র্যান্ডমনেস আমাদের স্বাধীন ইচ্ছাকে রক্ষা করতে পারে না? মোটেও পারে না, কারণ কোয়ান্টাম র্যান্ডমনেস হল স্রেফ এলোমেলো বা নিয়ন্ত্রণহীন ঘটনা। কারোর মস্তিষ্কের ভেতর যদি কোনো ইলেকট্রন হঠাৎ নিজের খেয়ালে লাফ দেয় এবং তার ফলে সেই ব্যক্তি হঠাৎ একটা অপরাধ করে বসে, তবে তার জন্য তো সে নিজে দায়ী হতে পারে না। তা তো বটেই। স্বাধীন ইচ্ছা মানে তো নিজের উপর নিয়ন্ত্রণ থাকা। নিয়ন্ত্রণহীন এলোমেলো ঘটনা মানুষের নৈতিক দায়িত্বশীলতা প্রমাণ করে না, বরং সেটা আরও কেড়ে নেয়। বাইবেলে যিশুর একটা খুব ইন্টারেস্টিং রূপক আছে এই ব্যাপারে।
যেখানে তিনি ডুমুর বা ফিগ ট্রিকে অভিশাপ দিয়েছিলেন। যিশুর খিদে পেয়েছিল, তিনি ডুমুর গাছের কাছে গিয়ে দেখলেন কোনো ফল নেই, কারণ তখন ডুমুর ধরার মৌসুম ছিল না। আচ্ছা, যিশু তখন গাছটিকে অভিশাপ দিলেন, যেন তাতে আর কখনো ফল না ধরে, এবং গাছটি শুকিয়ে গেল। এখন কথা হল, পরিস্থিতি, মাটি, আবহাওয়া বা সময় অনুকূলে না থাকলে ফল না দেওয়া গাছের যেমন কোনো দোষ নেই, তেমনি মানুষের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটে না? মানুষের কাজের পেছনের কারণগুলো তো তার জিনতত্ত্ব, শৈশবের পরিবেশ বা অতীতের এমন সব ঘটনার উপর নির্ভরশীল যা তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন। তাহলে দিন শেষের মানে কি দাঁড়াচ্ছে? আমি তো এই মুহূর্তে স্পষ্ট অনুভব করছি যে আমি চাইলেই এখন হাত তুলতে পারি বা কথা থামিয়ে দিতে পারি। আমার এই চেতনার স্বাধীনতা বা নিজের উপর নিয়ন্ত্রণের যে তীব্র অনুভূতি, সেটা তো মিথ্যা হতে পারে না। এই অনুভূতির চমৎকার অথচ ভয়ানক একটা ব্যাখ্যা দিয়েছেন দার্শনিক শোপেনহাওয়ার। কি বলেছেন তিনি? তিনি একটা জলপ্রপাতের রূপক ব্যবহার করেছেন। ধরুন, জলপ্রপাতের একটা জলকণা পাহাড়ের উপর থেকে নিচে পড়ার সময় তার চারপাশের বাতাস অনুভব করে ভাবতে শুরু করল, আমি তো সম্পূর্ণ স্বাধীন। আমি চাইলেই এখন বাতাসে বড় ঢেউ তুলতে পারি, ডান দিকে ছিটকে যেতে পারি, কিংবা আমি চাইলেই শান্ত হয়ে স্থির থাকতে পারি। কিন্তু আমি এখন নিচে পড়ার সিদ্ধান্ত নিচ্ছি। হা হা, জলকণা ভাবছে সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, জলকণাটি জানে না যে সে আসলে অভিকর্ষ বল, বাতাসের গতি এবং পারিপার্শ্বিক ভৌত শক্তির দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। সে ওই বাইরের শক্তিগুলো সম্পর্কে পুরোপুরি অজ্ঞ বলেই নিজেকে স্বাধীন ভাবছে। শোপেনহাওয়ার বলছেন, ঠিক তেমনি মানুষের স্বাধীন ইচ্ছার অনুভূতিও শুধুই একটা অজ্ঞতাপ্রসূত বিভ্রম। তার মানে আমরাও ওই জলকণার মতোই। একদম। আমরা আমাদের কাজের পেছনের অসংখ্য কার্যকারণ, যেমন ধরুন আমাদের নিউরনের গঠন, হরমোন, সমাজ বা অবচেতন মনের তাড়না, এগুলো সম্পর্কে পুরোপুরি অন্ধ থাকে বলেই নিজেদের স্বাধীন বা ফ্রি এজেন্ট মনে করি। ওয়াও! অর্থাৎ এই পুরো আলোচনায় আমরা দেখলাম যে জ্ঞান, মন এবং আমাদের স্বাধীন ইচ্ছার মতো অতি সাধারণ মনে হওয়া বিষয়গুলো আসলে দর্শনের জগতে কতটা গভীর এবং রহস্যময়। আমাদের মনে হয় আমরা জগৎ সম্পর্কে সব জানি, আমাদের নিজেদের চিন্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় আমাদের ইন্দ্রিয়, আমাদের চেতনা এবং আমাদের স্বাধীনতা সবই একে অপরের সাথে এমন এক সূক্ষ্ম জ্যামিতিক জালে যুক্ত, যা খোলা খুব একটা সহজ নয়। একদমই তাই। আমরা যেন সেই চশমা পরা মানুষ যে এতকাল কেবল লেন্সের বাইরের জগৎ নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু আজ প্রথম চশমা খুলে নিজের চিন্তার লেন্সটাকে পরীক্ষা করে দেখল। এবং এই লেন্সটি পরীক্ষা করার পর আমাদের সামনে কিন্তু একটা বিশাল এবং অস্বস্তিকর প্রশ্ন এসে দাঁড়ায়। কোন প্রশ্নটা? যদি সত্যিই শোপেনহাওয়ারের জলপ্রপাতের মতো আমাদের স্বাধীন ইচ্ছা শুধুই একটা বিভ্রম হয়, এবং অতীত ধারায় যদি আমাদের বর্তমান ও ভবিষ্যতের সব কাজ পূর্বনির্ধারিত থাকে, তবে সমাজ ও আইন ব্যবস্থায় আমরা একে অপরকে কিভাবে দোষারোপ করি? ঠিক তাই। একটা অপরাধের জন্য অপরাধীকে শাস্তি দেওয়া বা কোনো ভালো কাজের জন্য কাউকে পুরস্কৃত করার কি আদৌ কোনো নৈতিক ভিত্তি আমাদের সমাজে অবশিষ্ট থাকে? এটাই তো সবচেয়ে বড় ভাবনার বিষয়। নাকি আমরা কেবল এমন এক বিশাল মহাজাগতিক নাটকের অংশ, যার স্ক্রিপ্ট মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের সময়ই আগে থেকে লেখা হয়ে গেছে, আর আমরা শুধু নিখুঁত পুতুলের মতো সেই লেখা সংলাপগুলোই অবচেতনভাবে উচ্চারণ করে যাচ্ছি? এই প্রশ্নটি হয়তো আমাদের প্রতিদিনের চেনা জগৎকে, আমাদের রাগ, ক্ষোভ বা বিচারের মানদণ্ডকে আরেকবার নতুন করে ভাবতে বাধ্য করবে। লেন্স পরিষ্কার করার এই প্রক্রিয়ায় হয়তো এই অস্বস্তিকর প্রশ্নটিই হবে আমাদের চিন্তার প্রথম পদক্ষেপ।